আসসালামু আলাইকুম। স আজকে যে দিন বা বর্তমান যে মাস চলতেছে ২০২৬ সাল ফেব্রুয়ারির ৮ তারিখ আজকে। তো আর মাত্র ৪ দিন বাকি যে নির্বাচন, বাংলাদেশের জনগণের যে ভাগ্য নির্ধারণের যেই আ অবকাঠামো বা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক সেটা হচ্ছে নির্বাচন। এই নিয়ে কথা বলবো। আ আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার পাশে থাকবেন। আ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হয়তো এ বিষয় নিয়ে চুপচাপ আছেন যে সমাজের যে অংশ, তাদের প্রসঙ্গটা থাকবে আজকে বিশেষ করে। আর যে দলগুলা নির্বাচিত হওয়ার জন্য ভোট যুদ্ধে তারা নেমেছে আর নমিনেশন জমা দিয়েছে তাদের বিষয় নিয়ে কথা বলবো আমরা। আমি সবচেয়ে ১ম যে বিষয়ে প্রাধান্য দিই সেটা হচ্ছে একটা দেশের রাষ্ট্র কাঠামোর অবকাঠামো, তারপরে রাস্তাঘাট, উন্নয়ন, মানব সভ্যতা, খাদ্য, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থাপনা। তারপরে এগুলা সব নিয়েই কিন্তু দেখেন এই দলগুলা খুব সুন্দরভাবে ইস্তেহার দিয়েছে। তো ইস্তেহারগুলা নির্বাচনী ইস্তেহার যেটা সে মানে পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে সে এই কাজগুলা সে করবে। সেটাকে ইশতেহার বলা হয়। তো অঙ্গীকারনামা যেটা বলে। তো আসলেই মানব জীবনে আমাদের এই পৃথিবীর ভৌগোলিক অবস্থানে বাংলা ভাষাভাষী যে মানুষগুলা আছে তারা একটু ভিন্ন জাতি। মানে পৃথিবীর কোনো জাতি কারো সাথে মিল নাই। মানুষ হিসেবে মিল আছে তার খাওয়া, চলা, চিকিৎসা নেওয়া, খাদ্য গ্রহণ করা, শিক্ষা নেওয়া, কারো প্রতি ন্যায় অন্যায় করা এগুলো মানুষের একটা স্বভাবগত ব্যাপার। তবে গতভাবে এই জাতির সাথে অনেকের মিল নেই। শুধু বাঙালি, বাঙালি জাতি আছে। তো এখন মূল কথা হচ্ছে যে নির্বাচন আসলে আমাদের দেশে কি ঘটে? ঘটে মানুষের এই যে তৃণমূল পর্যায়ের যে মানুষ যারা দৈনন্দিন দৈনিক জীবনে যুদ্ধ করে, আ কোনো অফিসে চাকরি করে, কেউ লেবারের মানে কেউ শ্রমজীবী, কেউ মাটি কাটতেছে, কেউ ধরেন রিক্সা চালাচ্ছে। তারপরে সমাজের বিভিন্ন স্তরে কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। তো সারা বছর তারা কাজ করে। টোটালি এই সমাজে উন্নয়ন বলতে হইলো কি ধরেন আপনার পাশে একটা রাস্তা নেই, সেই রাস্তাটা মাটি খুঁড়ে কিছু সম্পৃক্ত লোক সেখানে মাটি উঠাইতে একটা রিক্সা চালার ব্যবস্থা করলো, হাঁটার ব্যবস্থা করলো, এইটা উন্নয়ন। তারপরে দেখা যাচ্ছে রাস্তা পিচ ঢালার দরকার, গাড়ি চলতে হবে, সেখানে পিচ ঢাললো। তো এইগুলো উন্নয়নমূলক কাজ টোটালি করে। তবে জনসম্পৃক্ততায় সবচেয়ে বেশি হলো প্রত্যেকটা মানুষ তার ঘরকে সে প্রায়োরিটি দেয়। ঘর বলতে হলে তার মা-বাবা, তার ভাই-বোন, তার স্বামী এবং স্ত্রী সকল মানুষ তার পরিবারে সে প্রায়োরিটি দেয়। কারণ কি? সে চিন্তা করে সমাজের থেকে যেই বাইরে থেকে যে নিজের প্রয়োজন বোধ, তার জ্ঞানগুলা থেকে যে ইনকাম হয়, যে ব্যবস্থাপনা সেটা দিয়ে সে বাজার করে খাদ্য খায়। আ তার জীবিকা নির্বাহ করে। তাইলে আপনি খেয়াল করলে যদি দেখবেন যে মানুষ যদি কখনো আ খাদ্য নির্বাহ করে, তার জীবিকা অর্জন করে, পরিবার একটা সুন্দর পজিশনে আসার ব্যবস্থাপনা নেয়। তো এখন মূল কথা হচ্ছে যে আসলে এই সংসার জীবনে তার সবচেয়ে একটা ব্যক্তির অ্যা সবচেয়ে প্রয়োজনীয় দিক হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর হচ্ছে নিরাপত্তা এগুলো সব লাগবে। তো এটা রাষ্ট্র ব্যবস্থা করে থাকে। তো আমাদের সমাজ ব্যবস্থাপনা নির্বাচনী একটা কাঠামো। যে কাঠামো হচ্ছে যে এটা একটা জাতির মতই ধরেন ২ টা মানসিক বিভক্তি থাকে ২ দিকে। মানসিক বিভক্তি জাতি হিসেবে না। যেমন জাতিগত কিছু বিভক্তি দেখা যায়, এখানে মানসিক বিভক্তি। দেখা যায় কেউ কোনো X কে পছন্দ করে, কেউ Y কে পছন্দ করে। যার পছন্দের যেদিকে তার কথাগুলা সেদিকে সে তাকে ধাবিত করে নির্বাচনের দিকে যাওয়ার পর তাকে ভোটাভুটিতে জয়ী করে। জয়ী করার পর সে সংসদে যায়। তারা একটা সংসদীয় আসন হিসাবে সরকার গঠন করে। তখন হয়ে যায় তো আসলে এই সিস্টেমটা আমাদের দেশের দেওয়া না। এটা হচ্ছে পৃথিবী গ্লোবালাইজ যে ব্যবস্থাপনা বলতেছে যে আমরা একে অপর সম্পৃক্ত সেটা হচ্ছে আমেরিকার যে ডেমোক্রেসি সেটা আমাদেরকে দেওয়া। আমি এ নিয়ে অনেক কথা বলছি আগেও।
তো এখন কথা হচ্ছে যে এই ডেমোক্রেসিতে আমাদের দেশে কি একটা পরিস্থিতির উপর আগে যেমন রাজা ছিল আমাদের যেমন সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব বিভিন্ন বাদশা ছিল। শেষ নবাব আলীবর্দী খান বিভিন্ন মানে নবাব যারা ছিল দেখেন তাদের শাসন ব্যবস্থা একরকম ছিল। এখন আবার গণতন্ত্রে সকলেই রাজা। কিন্তু আসলে ওই সিস্টেমটার আরেকটা প্যারামিটার মানে আরেক ধরনের ব্যবস্থাপনা। যেমন একজন রাজার ছেলে রাজা হচ্ছে। এই নিয়ে যুদ্ধ হচ্ছে। দেখেন ২৪শে জুলাই যেটা নিয়ে জুলাই মাসে যে মানে কি বলে ৩৬শে জুলাই বলা হইতেছে যে আন্দোলনটা আমাদের বাংলাদেশে হয়ে গেছে একদম জনগণ আপামর সেই যোদ্ধা জুলাই যখন কিছু শহীদ হইলো কিছু লোক যারা আর কি শহীদ বলতে হলে যারা তাজা প্রাণ দিছে ইয়ং জেনারেশন এই সমাজে, হ্যাঁ? তো এরা মানে সরকারের যে কি বলে অত্যাচার নির্যাতন মনে করছে যে এরা আমাদেরকে ভালোবাসে না, এরা আমাদেরকে সুযোগ সুবিধা দেয় না, আমাদেরকে তারা কথার ভাষা কেড়ে নিছে। এই ধরনের যখন তার মোটিফিকেশন তার মাথায় আসছে এবং সেটা যখন সে এপ্লাই করছে যে আমি এটা চাই না, আমি রক্ত দিব তবুও যেটা হচ্ছে ইয়ং জেনারেশন করছে। এটা আসলে বৃদ্ধ মানুষের কাজ ছিল না। তারা উপর থেকে হয়তো কারো পরামর্শ দিছে সেটা আলাদা। কিন্তু সকলের একটা ওই যে বলে না জয়যাত্রা এরকম একটা যে যাত্রা করছে যে মৃত্যু যত হোক কিন্তু আমরা জয় করব। এরকম একটা পজিশনে একটা সরকারকে পতন করে তারা আবার ক্ষমতায় আসছে তারাও না। ধরে নেন এই দেশে কাউকে বসানো হইছে তারা আমাদের যে ইউনূস সরকার সে বসছে, সে ডাক্তার মোহাম্মদ ইউনূস। তো এখন এই যে ইউনূস এই যে বাংলাদেশের জন্য একটা নির্বাচন ব্যবস্থা করছে। তো এখানে কিছু কথা রয়ে গেছে যে কথাগুলো হচ্ছে এরকম যে নোবেল লরিয়েট বা নোবেল জয়ী ইউনূস সাব আ ডক্টর ইউনূস সে আমাদের জন্য পৃথিবীর জন্য সে যে ধরনের কল্যাণ বয়ে আনে, যে ধরনের বিদেশিরাদের কাছে তার যে মূল্যায়ন, যে পৃথিবীর এত বড় ব্যক্তি যে কিনা প্রতিটা মানুষকে তার কথা শোনার জন্য তার আগ্রহ, তার পলিসি নেওয়ার জন্য, তার চিন্তা চেতনাকে ভবিষ্যৎ পৃথিবী কোথায় যাচ্ছে সেইগুলা নিয়ে সে কথা বলে। তার মতো এতগুলা পুরস্কার এত বড়, বড় সেমিনার কারো পক্ষে সম্ভব হয় না। ওয়ার্ল্ড তার কথা শুনতেছে যারা পলিসি মেকার তারা। তো এখন মজার হচ্ছে তিনি আমাদের দেশে ১৪-১৬ মাসের মতো চলে আসছে। আমি তাকে শ্রদ্ধা করি। তারপরে এটুক বলি আমাদের দেশে লক্ষ, লক্ষ ছেলে বেকার। বেকারের মাত্রা এবং তারা খুবই উদ্যমী এবং ভালোবাসে এবং অনেক ধরনের তার স্পিরিট সে কাজ করার জন্য। কারণ দরিদ্র দেশের যে দেখবেন দরিদ্রতা যেখানে কাজের সারসংক্ষেপ বা তার ভিতরে জ্ঞান, বুদ্ধিতা এগুলা সবকিছু কিন্তু এই দরিদ্র মানুষের মাঝখানে কারণ সে খুব চেষ্টা করে এবং স্ট্রাগল করে। এইজন্য সে পৃথিবীর অন্য একটা জগৎ দেখতে পায়। হ্যাঁ? সে অনেক কিছু তৈরি করে। পৃথিবীর বড়, বড় জায়গায় দেখেন আমাদের দেশের ছেলে কিছু যারা ডেভেলপমেন্টে কাজ করতেছে কিন্তু হয়তো আমরা সেভাবে তাদেরকে চিনি না, পরিচয় হয় না। তাদেরকে এইখান থেকে নিয়ে গেছে, তারা ওইখানে ডেভেলপ করতেছে, ওয়ার্ল্ডকে দিচ্ছে বিভিন্ন জিনিস, টেকনোলজি, চিন্তাধারা। তো এখন এই বাংলাদেশের যে মানুষগুলা তারা দরিদ্র, তারা খুব বেশি আধুনিক জীবনযাপন করা অভ্যস্ত না। আমাদের এই আগের প্রজন্ম আমার বাবা, আমার দাদা তাদের জীবনটা কেমন ছিল? বর্তমানে আমরা হয়তো কিছুটা যুদ্ধ করতেছি যে আমাদের একটা স্থিতিশীল জীবন হোক, যেখানে খাদ্যের ভারসাম্যতা থাকবে, পরিবেশে বাঁচার যে পরিবেশ সেটা থাকবে, যেখানে আমরা ঘুমাইতে হয় সেই পরিবেশটা অনেক সুন্দর হোক। এগুলা নিয়ে যুদ্ধ হচ্ছে। পরিবারের মধ্যে যুদ্ধ কি? বাসস্থানের যুদ্ধ, চিকিৎসার যুদ্ধ, আর খাদ্যের যুদ্ধ, এই নিরাপত্তা, হ্যাঁ? এবং রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা। এর চেয়ে বেশি একটা আ জনগণ চায় না, যারা এই দেশে বসবাস করে। কিন্তু মূল প্রসঙ্গ গিয়ে দাঁড়াচ্ছে কোথায়? যে এইখানে যতগুলা সরকার আসছে এই ৫২-৫৩ বছর বা ৫৪ বছর হইছে এই বয়সে ৭১ থেকে এখন হয়তো ২৬ তাও ৫৪ বছর পার হয়ে গেছে। এখন আপনি যদি খেয়াল করেন যে এই সমাজে যতগুলো আমাদের বিগত ১১ টা নির্বাচন বা যে কটা হইছে এর মধ্যে ২-১ টা সরকার আসছে আমাদের দেশের বেশ বড়, বড় মেগা স্ট্রাকচারের কিছু কাজ হইছে এটা ঠিক আছে। কিন্তু মানুষের মনে যে শান্তি যে প্রক্রিয়াটা কাজ করতেছে যে সে কি চায়? এইটা আমার মনে হয় যে ধরেন এখন এই যে এখন বাংলাদেশে মনে হয় নির্বাচনে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বিএনপি একটা বড় দল বিশাল। সে বিগত ২ বার ৩ বার সরকার গঠন করছে।
জামাত সে সরকার গঠন করে নাই কখনো কিন্তু সরকারের সাথে ছিল একবার। তারপর তারা স্বাধীনের আগের দল, ঠিক আছে? এই যে ২ টা দল এবং এখানে জাতীয় পার্টি আছে, তারপর নতুন টিম হিসেবে আসছে এনসিপি এর মতো আরো ২-৪ টা টিম। যাদের চিন্তা চেতনায় আপনি যদি তাদের ইশতেহার দেখেন, সবকিছু দেখেন, সেখানে তারা কি করবে খুব ভালো, ভালো কাউকে কার্ড দিবে, যেটা দিয়ে সে তার প্রতি মাসে একটা ভাতা পাবে। হ্যাঁ, তার ভালো চলবে। ঠিক আছে, সুন্দর কথা। আরেকটা দল আসছে, সে হয়তো ভাতা দিবে না। বেকারকে তিনি চাকরির ব্যবস্থা করে দিবে। খুব ভালো কথা। কারোটাই খারাপ বলা যাবে না। যার, যার পলিসি সে বলছে। কিন্তু আমার মনে হয় না তারা কেউ জনগণের মনের অ্যা বিন্দুমাত্র ভালোবাসা বা পাবে এই ধরনের কোনো পলিসি তারা দিছে। এখন যদি আপনি বলেন এই পলিসি কি আপনি কম তাদের চেয়ে বেশি বুঝেন না আসলে আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে পলিসির ১ম প্রাপ্তিটা বা যেটা পেয়ে সে খুশি হয়, খুশির মাত্রাটা বলি যেমন আমাদের বাড়িতে আপনার প্রতিটা বাড়ি ধরেন একটা ইয়ং যুবতী মেয়ে বা যুবক ছেলে থাকে। আ বছরের পর বছর ওয়েট করতে থাকে। দেখা গেছে সে বড় হয় ১৮, ১৯, ২০, ২৩, ২৪ একটা বয়সে যায়। অনেকে ৪০ ও চলে যায়। আ যখন পরিবার মিলে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট তার জন্য করে বা যেটা ফাইনাল হয়ে যায় তখন সকলে যে ধরনের সুখ শান্তি যতটুক খুশি হয় তার চেয়ে বড় খুশি হয় ওই যার বিয়েটা তৈরি হয়। কারণ হয়তো সে মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে। এখন ওই সুখটাকে আপনারা সকলে ওই পরিবারের ভাগ করে বুঝতে পারবেন। হ্যাঁ, সুখী অবশ্যই বাবার দিক থেকে একটা সুখ। সে তার তার দায়িত্ব পালন করা, বড় ভাই সে দায়িত্ববান, মা তার দায়িত্ব পালন করতেছে সেটা সুখী। কিন্তু সে তার প্রাপ্তির সুখ। তো এখন আমাদের এই আমাদের দেশে যে দলগুলা আমাদেরকে যেই পরিমাণ আ বলতেছিলাম যে ইউনুস সম্পর্কে ১ম এ যে ইউনুস সম্পর্কে আমি পরে কথা বলব ইনশাআল্লাহ। হয়তো কথাগুলো একটার পর একটা চলে যায়। তো এই যে দলগুলো আমাদেরকে বেঁচে থাকার জন্য যে প্ল্যান দিল, এই যে তোমরা আমাদের আমাদের সরকার গঠন হলে এই দিবে বা এগুলা করবে। আসলে এটা কি আপনি প্রতিটা জনগণরে আবার গিয়ে জিজ্ঞেস করেন যে, তোমরা কি এটা পাইয়া খুশি কিনা? আসলে খুশি না। কারণ কি জানেন? আপনি প্রথমত খেয়াল করে দেখেন এই দেশের এই আপনি মসজিদে যদি আপনি শবে বরাতের রাত্রে যদি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি জানি প্রতিটা বাঙালি মুসলিম তারা মসজিদে গেছে। কেউ ঘরে বসা ছিল না। সকলেই গেছে। মসজিদের সামনে আপনি খেয়াল করে দেখেন বা একটা কবরস্থানের সামনে কত লোক এই ভিক্ষায় বসা ছিল। তাদের শারীরিক আ মানসিক দৈন্যতা কি অবস্থা ছিল? তারা কি খুব উন্নত ছিল? তাদের শারীরিক পোশাক-আশাক, খাদ্য তার চাওয়াটা সে ৳২ থেকে ৳১০ পাইলে সে খুব খুশি হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই দেশের প্রশাসক, জেলা বা আপনার বাংলাদেশের একজন শাসক হন, শাসক না জনগণের কল্যাণের নেতা হন বা আপনি যেটা হোক আপনার কি মনে হয় যে এই যে সরকারের যে নীতি, এই যে চিন্তাধারা যে আমি এই করব, সেই করব, আমি জনগণের কাছে কি পৌঁছাইল? তারা তো ভালোভাবে একটা খাবার খাবে কিনা? ধরেন একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে কষ্ট করে ৳৫০০ কামাইছে। সে বাজারে গিয়ে তার ১ কেজি মাংসের দাম হয় নাই। আপনি কি কখনো চেষ্টা করছেন এইখানে কার্যক্রম আপনি বলতেন এখানে যে, "আমি বাংলাদেশের মানুষ যেখানে ১ কেজি গরুর মাংস যাতে ৳৪০০ য় করা যায়, সে যাতে কিনা খাইতে পারে, একটা বেলা খাইতে পারে, ৳৫০০ যদি ইনকাম করা থাকে, আমি সেই ব্যবস্থাপনা করব।" কেউ বলেন নাই। তার মানে ওই ব্যক্তির খাবারের আপনি কোনো মূল্য দেন নাই। এখন সে খাবার না খাইতে, খাইতে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আর আপনি বলতেছেন উন্নয়ন করবেন। আপনি বলতেছেন অমুক কার্ড দিবেন। আপনি বলতেছেন আমি চাকরির ব্যবস্থা করব। আপনি কিসের চাকরি করবেন? কিসের চাকরির ব্যবস্থা করবেন মানুষরে? আরে উন্নত বিশ্বে আপনাদের মতো সরকার আপনি তাকায় দেখেন গিয়ে তারা তাদেরকে ভাতা দেয় যে পরিমাণ তার সংসার চললে এরকম আরো ২ টা সংসার সে চালাইতে পারে। সরকার তাদের জন্য এই কাজ করে। প্রত্যেকটা বেকার মানুষকে। তাদেরকে যে পরিমাণ বাসস্থান দেয়, যে ফ্ল্যাটটা দিতেছে, সে ফ্ল্যাট আপনি আমাদেরকে দেন না কাউকে এই ঢাকা শহরে থাকার জন্য। কেন দেন না? আপনাকে গড়তে কত কোটি টাকা লাগে? আমি একজন ইঞ্জিনিয়ার। আমি জানি একটা বিল্ডিং করতে কত টাকা লাগে। আপনি এই শহরে যে মানুষগুলা প্রত্যেকটা শহরে যাদের নিজস্ব বাড়ি নাই, যাদের নিজস্ব ঘর নাই, যাদের মান্থলি তারা বা সারা সকালে তারা ডিউটি বেরোয়, রাত্রে ১০ টায় আসে। সেই ব্যক্তি তার সংসার, তার শারীরিক যে কাঠামো আস্তে, আস্তে নিস্তেজ হয়ে যেতেছে।
মানে তার জীবনে কর্ম ব্যবস্থাপনায় সে একটা আরাম করার একটা জায়গা পান, একটা ফ্ল্যাট পাচ্ছে না, সে ২ টা রুমে ঘুমাবে। আপনি আপনি কি জানেন? আপনি টিন সেট বাসাগুলোয় যান। গিয়ে দেখেন তার বাবা-মা ইয়ং, তারা বিয়ে করছে, তারা এখনো ৪০-৪৫ বছর, ৫০ বছর বয়স। তার ছেলে-মেয়ে যে বিয়ের উপযুক্ত হইছে, একই ঘরে ঘুমায়। আপনি কি এটা কি বুঝেন কখনো? আপনি যে রাজনীতিবিদ, আপনারা যে দেশ গড়তে চাচ্ছেন, আপনি কি বুঝেন তার কষ্টের ব্যাপার? আপনার বোঝা উচিত যে সেই কষ্টের লেভেলটা কোন জায়গায়। এই লজ্জার শরমের কথা বলা যায় না। কারণ একটা রুমের ভাড়া তো ৳৫,০০০, ৳৪,০০০। এটা একটা টিন সেট বাসার রুমের ভাড়া। ওইখানে সে তাকে নিয়া, তার পরিবেশ নিয়া সে বাঁচতেছে। তার মা-বাবা বৃদ্ধ, তাকে নিয়েও ঘুমায়। আপনি না হইলে আপনি দেশে ঘুরেন, তাহলে আপনি কি নেতা? আপনি জানেন না তো এই দেশের এই পরিস্থিতি। আচ্ছা, একটা লোক, একটা কর্মজীবী, সে সকালবেলা বের হচ্ছে, রাত্রে আসতেছে। তার বাসায় তার কয় টাকা? তার বাবা-মা সে কয় টাকা কামায়? সেটা দিয়ে একটা ফ্ল্যাট কিনবে বা সরকার থেকে একটা ফ্ল্যাট নিবে, সে একটা মানে একটা থাকার বাসস্থান নিবে সে না। হ্যাঁ, বিগত সরকারের আমলে একজন নেত্রী আসছিলেন, তিনি ১৬ বছর থাকছেন। উনি কিছু এই যে বিভিন্ন জায়গায় মানুষকে এই করে গেছিল। এই যে কি বলে আপনার ছোট, ছোট ঘর দিয়ে গেছিল। কিন্তু আমি জানি যে উনি সদিচ্ছাই করছে, সদিচ্ছাই করছিল যে এই ঘরগুলা করা উচিত। কিন্তু এই যে নেতা, তার জেনে ওই যে বললাম না, নেতা তৈরি করছে যে গ্রামে, গ্রামে যে শহরে, শহরে যে শত, শত কোটি, কোটি নেতার অভাব নাই। তারা তাদেরকে যাদেরকে দিছে তারা ওইখানে থাকে না। কারণ কি? ওইখানে দেওয়া হইছে কাদেরকে জানেন? ওদের ওইখানে যারা থাকে তারা খুবই, তাদের সবই আছে, বাড়ি আছে, ভালো কিছু, তারাই একটা ঘর পাইছে। ওই যে দরিদ্রহীন, খুব অল্প এরকম কেউ পায় নাই। মানে যার আপনি খেয়াল করেন আপনার গ্রামে ১০ টা একদম দরিদ্র ঘর নাই, টিনের ঘর নাই। আপনি এটা না হলে অনলাইনে দেখেন, এই যে কিছু ছেলে আছে যারা কিনা মানুষের ঘর তৈরি করে দিতেছে, এটা কেন করতেছে? তাহলে তো ঘর তারা পায় নাই। ঠিক আছে না? আপনি খুঁজে দেখেন, হ্যাঁ? তো এই যে এখানে দেখেন ব্রেন নামে ওই যে আছে, ব্রেন ওয়ান নাকি একটা এই করে, উনি ঘর তৈরি করে দেয় বিভিন্ন মানুষ। আরো কয়েকজন আছে, মানবিক পুলিশ, মানবিক অমুক তমুক একজন আছে। তার জুয়েল নামে একজন আছে, সে ঘর বাড়ি করে দিয়ে। এটা কেন করতেছে? কারণ ওই লোকগুলা ঘর পায় নাই বিগত সরকার। কিন্তু ঘর কিন্তু সরকার করছে। কিন্তু এইখানে ডিস্ট্রিবিউশনটা হইছে এমন এক আছে যেটা আপনি মান্য, মানে এটা বলতে গেলে আপনার লাগবে। এখন কথা হচ্ছে যে এই যে ঘর, এখন আসেন খাদ্য বলেন। একটা শিশু খাদ্য, আপনি যদি বিবেকবান একজন ব্যক্তি হন, আপনি সবার আগে ফার্স্টেই আপনি চলে যান প্রত্যেকটা শিশু খাদ্যের যে দুধের পটগুলা, এগুলা কি সীসাযুক্ত না সীসামুক্ত, এগুলা দেখেন আপনি। নাই, এগুলা খাওয়ার পরে তাদের অবস্থা কি? এই যে আপনি গিয়া দেখেন যে বর্তমানে বাংলাদেশের শিশু খাদ্যের মধ্যে একটা চকলেট, আপনি সর্বনিম্ন বাচ্চারা তো বড়দের মতো না, সে ছোট, ছোট খেতে চায়। তাকে আপনি জিজ্ঞেস করেন যে এই ছোট চকলেটের মধ্যে কি দিছে? হুম? এই চকোলেটগুলা কি অবস্থা যে মানুষ খাবে? মানে আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার কাছে যান, তার দেশে যখন ঘুরতে যান, তাদের চকোলেটের দোকানে যাবেন, দেখবেন সবগুলা একদম ডেইরি মিল্ক, যেটা মানে দুধের থেকে তৈরি করা হয়, সেটাই বিক্রি করে তারা। সেগুলা মানুষ খায়, তার শরীর উপকার হয়। চকোলেট খেলেও শরীরের বিভিন্ন জিনিস ভালো কিছু হয়, ব্রেন ভালো হয়, দুধের জিনিসটা থাকে। আর আমার দেশে আপনি একটা দেখান যে দুধের একটা আছে, তাহলে আমি আপনার কথা মেনে নিব। তাইলে আপনি আমার স্বাস্থ্যের সুপরিকল্পনা দিতে, আর বাজারে যেয়ে দেখেন মাছের দাম, মুরগির দাম, এমন কিছু জিনিস নাই যে সে খাইতে চায়, মন চায় সেই জিনিসটা নিতে পারে। আপনি সরকার হয়ে কি লাভ? এত ফিরিস্তি দিয়ে আমাদেরকে কি হইব? আমি তো বলছি ১ম এ আমাদের দরকার হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা। আচ্ছা, চিকিৎসায় আসেন। যে আমি খাদ্যের থেকে আমি চিকিৎসা আসেন। চিকিৎসা কি করতেছেন? আপনারা কি বলতেছেন চিকিৎসা আমরা ফ্রি করে দিব? আপনি বলছেন কেউ? ফ্রি আমরা চাই না। মানে ন্যূনতম মজুরি দিয়ে করে দিবেন। কোথাও এরকম ইনস্টিটিউট আছে? আপনার প্রাইভেট এই যে সরকারি যা দেন চিকিৎসা হয় না, কারণ এখানে মাংনা আসুক চিকিৎসা হবে না। এটা গভর্নমেন্টই চায় না। নাইলে তো এরা এত সহজে চিকিৎসা এরকম করে কিভাবে? গভর্নমেন্ট যদি চাইতো যে চিকিৎসা হোক, আপনি চাইলে কি না হয়? অথচ তারা চায় না। তারা আমলাতন্ত্রে থাকে, আমলাদেরকে টিকায় রেখে সে ক্ষমতায় আন্ডার লং টাইম। ওই যে জায়গায় ৫ বছর, ৫ বছরের জায়গায় ১৬ বছর যাতে করা যায়, এইটাই তো মূল মন্ত্র এই দেশের রাজনীতিবিদদের। তো এখন আপনার কথা হচ্ছে আপনি এগুলো করে কি করবেন? মৃত্যু হইতে হইব না, আল্লাহর কাছে যেতে হইব না, যে জনগণরে ঠকায়া যাদেরকে এই যে ভোটের নির্বাচনে নিয়ে আসতেছেন, সকলের মনে এত আশা দিন, তারা বাঙালি, আমাদের এই যে গরিব মানুষ, এই যে দুঃখিত মানুষ, সকলেই তো আপনাদের জন্য আপনারা আয়োজন করছে। কেউ যদি ভোট দিতে না যায়, কি করবেন? কেউ যদি ভোট দিতে না যায়, আপনারা কিছু করার আছে? না। উচিত এই দেশের জনগণের যে আপনারা ভালো মানুষ না আসলে তার জন্য ভোটে যাওয়া উচিত না। কারণ সকলেরই উচিত এগুলা বয়কট করা। কারণ আমার ছেলে চিকিৎসা
পাবে না ঠিকভাবে, আমি পাবো না চিকিৎসা ঠিকভাবে, তা আপনাদেরকে ভোট দিয়া কি লাভ? আমি ভোট থেকে দূরে যাওয়ার জন্য বলতেছি না। ভোট দিতে যাবেন অবশ্যই। কিন্তু যে মানুষগুলা এখানে সৃষ্টি হইছে, চাওয়া পাওয়া হইছে জনগণের কাছে আপনি জিজ্ঞেস করেন না। আচ্ছা আমি আপনাদের সবচেয়ে একটা সুন্দর কথা বলি। এত বৃহৎ বড়, বড় মঞ্চ তৈরি করেছেন। আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেই জনসভা, সেই গ্রামের সেই লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ মানুষের সামনে। এই লক্ষ, লক্ষ মানুষের তো ২ জন প্রতিনিধি আইনা তো উপরে জিজ্ঞাসা করতে পারেন, আপনারা কি চান? দরিদ্র মানুষগুলাকে জিজ্ঞাসা করেন। আপনারা যে পার্টি কইরা বড়, বড় মঞ্চে বক্তব্য দিতেছেন, এই বক্তব্য তো দরকার নাই। আপনার কথা আপনি বইলে যাইতেছেন, জনগণ শুনতেছে। জনগণের মনে যে কি চাইতেছে, আপনি তার জন্য যাচ্ছেন, সে কি চায় সেটা জান না। একটা ব্যক্তি আপনার কাছে বাজারে গেছে আপনার থেকে কিনতে। এখন আপনি তারে কিছু না বললে আপনি কইতেছেন, "আপনার আলু লাগবে আলু নেন, পটল লাগবে পটল নেন।" এই জোর করে দিয়ে দিলেন। "এই তুমি আমার ৳২০০ দাও।" এইটা তো সিস্টেম না। সে তার বাসায় কি খাইতে মন চায়, তার অন্তর কি খাইতে চায় সেটা সে বলবে। তারপর আপনি সেটা দিবেন। এটা হওয়া উচিত। আপনার জনগণ এই দেশে প্রত্যেকটা জনপদের লোকগুলা আপনার কাছে কি চাচ্ছে সে তো স্বয়ং নিজে বলবে যে আমি এটা চাই। হ্যাঁ, তাদেরকে একটা সুযোগ দেন ডিবেট করার। আপনাদের হাতে তো ১ মাস সময় ছিল নির্বাচনের। এর আগে একদিন জিজ্ঞাসা করা যায় নাই? যে আপনাদের জন্য উন্মুক্ত প্রত্যেকটা থানায় ৫ জন করে আসেন। আপনারা একটু শুনি আপনারা কি চান? হ্যাঁ, কিছু, কিছু জায়গা হইছে ছোট, ছোট নেতাদের মাধ্যমে জিজ্ঞেস করছেন এগুলা। আসলে এগুলো কি বলবো আপনাদের? এখন আমাদের যে স এই চিকিৎসা, শিক্ষার মান কোনো জায়গায় চিকিৎসা জানেন? সারা জীবন সে ভালো কিছু না করুক, সে ২ কাঠা জমি কিছু ভিটা-টিটা করছে, বৃদ্ধ বয়সে অসুস্থ হইছে। কি কারণে? একই পথ কিন্তু আপনাদেরই। ওই যে রাস্তায় যে জনগণের খাদ্যে ভেজাল এইজন্য সে অসুস্থ হইছে না, তো তো হওয়ার কথা ছিল না। এইভাবে অসুস্থ হইয়া কিডনি বিকল, হার্ট ফেল, তারপরে ব্রেন স্ট্রোক এগুলা রক্তচাপ এবং ডায়াবেটিকস বিভিন্ন সমস্যা হওয়ার কথা ছিল না। হইছে কি এই সমাজের খাদ্যর থিকা প্রেশারের কারণে আপনাদের মানসিক টেনশনে সে তার ডিউটি করার ৮ ঘন্টা সে করতেছে ১৬ ঘন্টা। তারপরে তার শরীরে কি থাকবে? একটা মানুষ এই যে পরিশ্রম, এই যে গাধার পরিশ্রম, এই সমাজ থেকে তাদের জীবনকে বাঁচার জন্য যে প্ল্যান দেওয়া দরকার ছিল আপনার, সেটা তো আপনারা দেন নাই আমাদেরকে। আমাদের যে কষ্ট এই সমাজ ব্যবস্থাপনা, এইটা কে ভাবে? ভাবে কি আমি নির্বাচিত হয়ে যখনই এক প্যারাডো গাড়ি এবং দামি গাড়ি এগুলা কি বলে মানে কোটি, কোটি টাকা দামের গাড়ি, বিশাল এ আর ভাই এগুলা ঘুমায়ে কি করবেন? এই নির্বাচনের নামে প্রহসন করে এই সমাজে কোনো লাভ নাই। তো আমি যেটা নিয়ে ভাবছিলাম এই দেশের জনগণ খুবই উচ্ছ্বাসিত, চিন্তাভাবনা এবং ভালোবাসা হ্যাঁ, এই দেশের জনগণ প্রচণ্ড যারা সাধারণ জনগণ এরা খুব ভালো মানুষ। এরা চায় এই সমাজটাকে না সকলের সংসারটা উন্নত করা। তারা খুব চেষ্টা করে তার ছেলেকে দিয়ে, তার পরিবার দিয়ে, তার সমাজ দিয়ে। সে চায় না। মানুষ স্বভাবতই কি মানে এই যে ইয়ের থিকা ভালো। মানে এই যে একজন সৎ, ভালো এবং খুবই ন্যায়পরায়ণ মানুষকে ভালোবাসে প্রতিটা মানুষ। এই মানুষগুলাকে সে চায় তার পাশে তার নেতৃত্ব স্থান দিক, তার পাশে বসবাস করুক, তার কাছ থেকে সে নিরাপদে থাকবে। সেও নিরাপত্তা দিবে। এটাই বেশিরভাগ মানুষ। কিন্তু এই মানুষগুলাকে আপনারা যেভাবে ইউজ করেন, এই যে রাজনীতির এই যে টক শো কথা বলেন, দেশের মিডিয়ায় কথা বলতেছেন, যে রাস্তায় মানুষকে তৈরি করা না যেখানে তার দেখভাল করার নাই, তার একটা চিকিৎসার ব্যবস্থাপনা নাই। তার সারা জীবন কিছু কামাই সঞ্চয় করছিল, সেটাকে ভাইঙ্গা শেষ বয়সে আইসা সেই চিকিৎসা করে সে ডাক্তার হয়ে গেছে গা সে ও ডাক্তার ওই যে গান বলছিল নচিকেতা তুমি কসাই। ঠিক এই অবস্থায় সে কি করতেছে সকলকে টাকা সে সব নিয়ে নিতেছে তার কাছ থেকে। আচ্ছা একটা মানুষের হার্ট স্ট্রোক করছে, তাকে আপনি সামান্য কি রিং করান বা ওপেন হার্ট সার্জারি আপনার একটা পরিশ্রম হয়। একটা ছোট্ট একটা পার্টস যেটার দাম নাকি শুনি আ অল্প কিছু টাকা, সেটা লক্ষ, লক্ষ টাকা ৫,০০,০০০ ৭,০০,০০০ নিয়া তাকে হার্ট রিং বসানো হয়। ৩,০০,০০০ নিয়া রিং বসানো হয়। আচ্ছা আপনি বলেন তো এই যে পরিস্থিতিটা এটা কিসের ব্যয়বহুল? এখানে কি অনেক কিছু এখন মানে এগুলা যদি বলতে যায় তাহলে মানুষ বলব হচ্ছে এখন এখানে তো মানুষ ফকির হয়, দেউলিয়া হয়। এগুলা নিয়ে তো আপনি কথা বললেন না। এগুলা নিয়ে যে সমাজে কথা বলা না, এগুলা তো কেউই করলেন না আজ পর্যন্ত। নির্বাচন ভোট আসছে ভোট দিয়েন। ভোট দেওয়া মানে আপনাদেরকে একটা ভোট দেওয়ার জন্য কত উৎসাহিত করার জন্য জনগণ যায় ভোট দিয়া দিবে। আপনারা গিয়ে আবার চুরিচামারি
ওইখানে ২ দিন পর এবং আপনারাই প্রকাশ করেন। আমরা কি করি? আপনি এইখানে অমুক হাজার টাকা নিয়ে গেছে গা, ওইখান থেকে এইটা নিয়ে গেছে। অথচ সে ১ কেজি গরুর মাংস খাবে এর ভাগ্য তার জন্য নাই। এই নির্বাচন শুরু করার জন্য আমাদেরকে জন্ম হইছিল আমরা দেখতে। কিছু করার নাই। জনগণের কিছু করার নাই। জনগণ কি পারে জানেন? আপনাদের জন্য গদিটাকে আরেকজনের টাইনা নামাই দিয়ে আবার কি করে আরেকজনকে বসানোর জন্য সে ব্যবস্থা করে দিয়ে আসে। এইটা হচ্ছে বাংলাদেশের বর্তমান না, এটা চলমান অবস্থা। এটা কন্টিনিউয়াসলি চলতেছে। তবে যেদিনকে বাংলাদেশের নামটা চেঞ্জ হয়ে যাবে একসময়, স্বাধীনতা হইছে তো এর আগে তো অন্য পাকিস্তানে ছিলেন। এর আগে ছিলেন ভারতবর্ষে। তো মানুষ এই যে তার শৃঙ্খল থেকে বের হইতে গিয়া এই যুগ ধরে তার রক্তদান এই মাটিতে এত দেওয়া, এটা আমি মনে করি না কোনো জনগণের উচিত যাওয়া। কারণ যেকোনো সরকার যদি তার চেয়ে ভয়ঙ্করের চেয়ে খারাপ হয়ে যাক গা, কিন্তু কারো উচিত না যে এই রাস্তাঘাটে গিয়া তার প্রাণ হত্যা দিয়া এই দেশটাকে আবার অ না এই নিয়ে আসেন, এই যে নতুন একটা সার্কুলার নিয়ে আসেন। এতে বুঝবেন না যে এটা এই যে অন্য একটা সরকার না। এখানে এরশাদ বিরোধী আন্দোলন হইছে, তার বিরুদ্ধে ওই যে শহীদ হইছিল একজন, তারপরে আরো কয়েকজন গেছে। আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় আওয়ামী লীগ মানুষ মারছে, বিএনপিরও বেশ ১৩-১৪ জন এরকম পাড়াইয়া। এরপরে হেফাজত অনেক মারা গেল আওয়ামী লীগের সময়। তারপরে এই একটা সরকার থাকতে গিয়ে যেখানে বিডিও বিদ্রোহ বিভিন্ন ঘটনা হইছে, হাজার মানুষ এবং শেষে এই যে আপনার জুলাইয়ে কি এক আন্দোলন করলো এই জনগণগুলা, কত লোক গুলি খেলো পুলিশের, পুলিশ মারা গেল কত, এগুলো রক্তাক্ত কি লাভ হইছে? লাভ হইছে কি ৭৫০ টাকার গরুর মাংস কি নামছে ৪০০ টাকায়? লাভ হইছে কি জনগণের এই যে শীতের পোশাক এবার পাইছিল খুব সুন্দরভাবে? লাভ হইছিল কি এই যে যারা জুলাই যোদ্ধা হইছে বা যারা গেছে, বাদ দেন দেশের সব জনগণ, তাদের নামে একটা করে ফ্ল্যাট হইছে যে ঢাকা শহরে বা গ্রামে একটা ঘরে ঘুমাবে, তার বেতন বাড়াই দিছে, হয় নাই। জনগণ কেন পাগল তো, এরা গিয়েছে ভালোবাসা আবেগে, তার কষ্ট সহ্য করতে পারে না, সে গিয়া আত্মহত্যা দিছে আরেক সরকারকে আনার জন্য। আপনি যে দেখেন এই যে জুলাই আন্দোলন শেষ হইছে, হওয়ার পর কি হইছে? আমরা তো ভাবছি দেশটা আসলেই একটা ভালো পজিশনে যাবে। ভালো কথা, এর আগে হ্যাঁ, ভালো পজিশন বলতে শান্তির পজিশন। ঠিক আছে? শান্তির পজিশন বলতে তো এই ১৬ মাসে প্রচুর লোক মারা গেল। এটা তো শান্তির পজিশন হইতে পারে না। এরপর অনেক মারা গেছে। হ্যাঁ, যারা যুদ্ধ করছে ইয়ং জেনারেশন, যারা শক্তিশালী এই দেশের, হ্যাঁ? ৪ কোটি ভোটারের মতো নাকি এরা আছে বর্তমানে। তো এই ইয়ং জেনারেশন কি সত্যি আসলে এরা অন্যায় এবং ন্যায়টার পক্ষে থাকে, অন্যায়ের পক্ষে কখনো যায় না। কারণ তাদের অন্তর সবসময় সত্যটাকে আকৃষ্ট করে, হ্যাঁ? যারা বয়স হইতে থাকে তারা শয়তানের মতো কার্যক্রম করে, ঠিক আছে? শয়তানকে হাতে নেয়, সে বিভিন্ন জায়গায় টোপ ঠিক করে নিজের স্বার্থের জন্য। কিন্তু ইয়ং জেনারেশন নিজের স্বার্থটা এটুকুই চিনে যে সত্যর দিকে চলে যাবে এরা। কেউ মিথ্যা বলে তার প্রতিবাদ করে, কেউ তারে মারলে সে প্রতিবাদ করে। তারা এই বাংলাদেশে এই ৫৪ বছরের একটা এই অপরাজনীতি বলতে হইলে কি, যেসব দল গঠন করছে নাম দিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে টোপ দিয়া তাদেরকে চালায়। তারা শুধু তাদের অর্থের যোগানদাতা, প্রত্যেকটা ওয়ার্ডের নেতা, থানার নেতা যা দেখেন কি পরিমাণ টাকা তারা বানাইছে। এই প্রত্যেকটা বিগত খালি এক সরকার না, বিগত সব সরকারের সব নেতা খুঁজে দেখেন। রাজনীতির তাহলে সবারই সুযোগ দেন। আজকে ৫ বছর ওই একটা দল রাখেন, পরে আরেকটা 5 বছর আরেকটা দলের আরেকটা লোকগুলা গোষ্ঠী উন্নত করুক, তাদেরকে মামলা না দেন। তাহলে তো একটা সুন্দর প্রসেস হয়। আচ্ছা সেটা না, আমরা মারবো আর কুপাইবো আর মেরে ফেলাইলবো। এই করলো, কইরা সে কিছু টাকা কামাইলো। সে ওই এলাকার নেটওয়ার্কিং ব্যবসা, ডিশ ব্যবসা, হোটেল ব্যবসা, যত ব্যবসা আছে, ছিনতাইয়ের ব্যবসা, সবকিছুর ব্যবসা তার হাতে কি করে ডেভেলপমেন্ট করে। সে অর্থ প্রতিদিন তার পকেটে ঢুকতে থাকে। স্ট্যান্ড সবকিছু রোডস অ্যান্ড হাইওয়ের ব্যবসা। সব সে করে। এখন করার পরে সে উন্নত করে। তো আমরা তো এটা চাই নাই। এই যে জুলাইয়ের পরে আমি সবচেয়ে বেশি জঘন্যতম যে সমাজে কাজ হয়ে গেছে সেটা যদি আমি খুঁজতে যাই, সেটা হচ্ছে আমার কাছে খারাপ লাগছে। সবচেয়ে বেশি সেটা কোনটা জানেন? যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা আমাদের দেশের জন্য না পৃথিবীর জন্য একটা মহান একটা মুকুট ছিল, যে কিনা এই নির্বাচন ব্যবস্থাপনার জন্য তাকে আনা হয় নাই। আমার বিশ্বাস যারা জুলাই যোদ্ধা বা যারা এদেরকে ভালোবাসছে আনছিল, তারা চাইছিল ইউনূসের মাধ্যমে এই দেশে নতুন কিছু ফরমেট গড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কি করছে?
হ্যাঁ, সে একটা হানা ভোট দিছে সেখানে যে গদবাঁধা যে কথাগুলো আছে এগুলা যদি সে জয়ী হয় ওইগুলা দিয়ে সে এই দেশে পরবর্তী সরকার যাতে করে সেই ব্যবস্থা। কিন্তু আপনি কি করলেন? আমাদের কাছে কষ্ট এখন বলবেন আমি তো শেখ হাসিনার বিচার ফাঁসি দিছি এতে আপনি জয়ী হয়ে গেছেন। তা প্রতিহিংসার রাজনীতি তো আপনিও উনি করে গেল, আপনিও শুরু করে দিয়া সেটারে একটা মানে সমাপ্তি দিতে পারেন নাই। মানে উনি করছে উনাকে ফাঁসি দিছেন। আবার উনি যদি কোনোদিন আসে আপনাদেরকে ধইরা ফাঁসি দিব, গলায় করব না মারবো এরকম হয়তো আসতে পারবে না সেটা আলাদা কথা। তাইলে এই প্রতিহিংসা রাজনীতি করে লাভ কি হইছে? আপনি এখানে ১৪ মাসে উচিত ছিল ১৪ টা পরিবারের উপকার করা। কিভাবে? যে আপনি দেখছেন তো হয়তো নায়ক ছবি ইন্ডিয়ার একটা নায়ক ছবি হয়েছিল না? সেটা কিভাবে চেঞ্জ করে একদিনের ক্ষমতা নিয়া। তো উচিত ছিল আমাদের দেশের যে এই সিন্ডিকেটটা ভেঙে দেয়। আচ্ছা বলেন তো মানুষের খাদ্য যদি ন্যায্য মূল্যে সে না পায়, এখন বলবেন আমি পেঁয়াজের দাম সহানুভূতি এবং শেখ হাসিনা ৳৩০০ ৳২০০ নিছিল। আপনি ৳৪৫-৫০ ৳১১০ ৳১২০ ৳৩৫ পর্যন্ত খাওয়াইছেন। এইটা বড় না। কেন না? এটা বড় হইতে পারে আপনার কাছে। প্রতিদিন নিরাপত্তা চায় একটা খাদ্য আইন করতেন। এই যে শহরে এতগুলা খাবার এই যে ভেজাল, এই যে শিশু বাচ্চারা যেখানে পৃথিবীকে সে গড়বে, পৃথিবীকে আধুনিক কিছু দিবে, যেমন আমার চিকিৎসা তারা করবে। সে চিকিৎসা করবে কেন? সে তো সুস্থ না। কারণ সে তো ব্রেন সুস্থ না। কারণ তার খাওয়া খাদ্য সুস্থ না। সে চিকিৎসা, ডাক্তার ভালো কিছু পড়াশোনা সে করতে পারতেছে না। এই সবকিছু মিলাই তো আমাদেরকে একটা ভুল পথে আজকে আমাদেরকে দিয়ে গেছে। না আমি এই ১৬ মাস বইসা রইছেন কেন? শুধু একটা নির্বাচন করার জন্য আপনি? একটা নির্বাচন করে আমাদেরকে কি উপহার দিতেছেন? আরেকটা আপনার প্রয়োজন ছিল আপনি সকলকে আটকাইয়া আপনি ৫ বছর চালাইয়া দেখাইতেন। সবকিছুর সময় নিয়া করতেন। কোনটা? আমি বলি না অন্যায়ভাবে থাকা। মানে আপনি 5 ইয়ার্স সকলকে বইলা যে আমি এই কাজগুলা প্রতি মাসে শুরু করে দিছি। আমি এই প্রতি মাসে কাজ দেখেন আপনাকে কত ভালোবাসত মানুষ। এই জনগণ চাচ্ছে একটা সরকার বা একটা মানুষ চায়, একটা মানুষ ফেরেস্তা চায়। ফেরেস্তার মতো, ফেরেস্তা হওয়া যায় না, ফেরেস্তার মতো একটা মানুষ চায়। একটা ভালো মানুষ চায়, একটা উমরের মতো শাসক চায় এই বাংলাদেশের জনগণ বর্তমানে। কি চায় জানেন? সে যাতে ট্যাক্স দেখেন এই যে টেলিভিশন, অনলাইন সব খুললে কি দেখা যায়? যে চাঁদাবাজদের বিরুদ্ধে, এই ছিনতাইকারীর বিরুদ্ধে, এলাকাতে জোর জবরদস্ত ভূমিদস্যুর বিরুদ্ধে ভালো খাদ্য সকলে স্লোগান দেয়, সকলে পক্ষে আছে। শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ নামলো কেন? তারা যখন মানুষের কথা বলতে দিল না, মনের ভাব প্রকাশ এবং সব দ্রব্যমূল্য অস্থির হয়ে গেল কিনা প্রতিটা দিন। আমি বলতাম তখন আমিও কথা বলছি যে দ্রব্যমূল্য দাম কমেন, ঠিক আছে? মানুষের হাতের নাগালে থাকুক, তখন সে ক্ষুব্ধ হবে না। কারণ কি সকালে সে কাজ করতে গিয়ে ৳৫০০ নেয়, পকেটে সেই ৳৫০০ ভাইঙ্গা এর চেয়ে বেশি ইনকাম তো আপনারা দিচ্ছেন না, তাইলে নাইলে দাম বাড়াইতেন। এখন আপনারা এই সরকার হইয়া কি করলেন? ট্যাক্স, এই যে ইউনূস সরকার আইসা কি ট্যাক্সের মাত্রা আরো বাড়াইছেন। লাভ কি হইছে? ইউনিয়ন পরিষদ সুদ্ধা এখন বাড়িঘর সকলে ট্যাক্স শুরু করেছে ইউনিয়নে আইসা, সেই রাজধানী বাদ দিয়া। তাই আপনি কি এমন এই ট্যাক্স দিয়ে কি করতেছেন? সরকারি লোকের ভাতা, আপনি একটা বিল্ডিং করছেন এই পর্যন্ত বাংলাদেশে ৪০০ তালা, যে বিদেশের মতো বুর্জার খলিফা যেটা মানুষ দেখবে টুইন টাওয়ার। আপনি একটা ফ্লাইওভার বাড়াইছেন ৫টা, যে আমাদের চলাফেরা ঠিক হইছে। আমরা আমরা মেট্রো রেল কি আমাদের এই এন থেকে আর এক্সটেন্ড করা হইছে কোথাও বেশি? না। তাহলে কেন আসছিলেন? আমাদের যে পরিবেশগুলো আপনি কোনো কিছু না করে দিলে আমাদের সমাজের মানুষগুলা কিবা আপনার বিরুদ্ধে না। আপনি যেগুলা নিয়ে আপনি আমেরিকা উন্নয়ন নিয়ে চিন্তা করেন, আমাদের দেশের মানুষের জনগণের উন্নয়ন এইখানে তাদেরকে প্রয়োজন প্রশিক্ষণ, তাদেরকে কম্পিউটারে প্রশিক্ষণদাতা, তাদেরকে প্রতিদিন খাদ্যের একটা যোগান দেওয়া, যে খাদ্যটা তার হাতের নাগালে একটা ন্যায্য, আমরা বলি না কম দাম, কৃষক টাকা পাবে সেখানে মানুষও পাবে। আপনি কৃষকের কাছ থেকে ৳১৫ কিনায় না ঢাকা শহরে ৳১০৫ ৳১০০ বিক্রি করবেন, এ তো হয় না। মধ্যস্বত্বভোগীতে যে অবস্থা কইরা একেকটা দাম এত টাকা, জনগণ কি পরিস্থিতিতে কিনা খায়? আপনি যদি তার মানে আপনাদের অভাব নাই হাজার কোটি টাকা। কিন্তু ঘরের জনগণের কাছে তো হাজার কোটি টাকা, সে ঘর ভাড়া দিয়া। আমি কি বললাম? আপনি একটা মানবতার চিন্তা করে দেখেন। একটা ব্যক্তি ঘরের ভিতরে বসবাস করে। সেই ঘরের ভিতরে তার বৃদ্ধ বাবা-মা নিয়া সে সংসারে ইয়ং বয়সে তার যৌবন কাটাইতেছে। তাহলে তার অবস্থা কি? সে রাত্রে একটু ঘুমাইতে গিয়ে তার সময়টা কতটুকু নিতে হইতেছে এবং কি একটা পরিস্থিতি আপনি নিজেই বুঝেন। সেই পরিস্থিতি বুইঝা দেখেন। সেখানে সে বসবাস করে জীবন কাটায়। ২ টা ছেলে-মেয়ে একটা ভাড়ার জন্য সে একটা যে আরো ৳৫,০০০ একটা রুম ভাড়ায় বাচ্চাকে ওখানে দিবে। তার হাতে এই পরিমাণ টাকা নাই। প্রত্যেকটা রিক্শাওয়ালা, প্রত্যেকটা শ্রমজীবী যে মেডিকেলে কাজ করে, যে কিনা মানে নিম্ন শ্রেণীর লোকই তো বাংলাদেশে সবচেয়ে
বেশি কাজ করে, ঠিক না? উচ্চ শ্রেণী বেশি কাজ করে। আজকে আপনারা কি নিয়ে আছেন? বাংলাদেশের সরকার গভর্নমেন্টের এই কি উন্নয়ন কি? খালি ট্যাক্স দাও, এদেরকে ভাতা দাও, এরা চুরিচামারি করবে, এদের টাকা নিয়ে করবে না। শরম নাই আপনাদের, একটু লজ্জা বলতে কিছু নাই যে এই যে এই সরকারি কর্মকর্তারা কিভাবে চুরিচামারি করলো, কিভাবে দেশকে একবারে মানে দেশের জনগণের টাকাগুলা এইভাবে ট্যাক্সে নেওয়া টাকাগুলা সমস্তটা খাইয়া এরা দেশ বিদেশ এখন পালাইছে। আপনি বলেন তো এগুলা কেমন হয়? এটা কোন দিকে যায়? আচ্ছা, আপনি ইউনুস মানুষ সমাজকে আসছেন আরেকটা সমাজকে বদলাই দেওয়ার জন্য স্লোগান নিয়ে আসছেন। আপনি একটা ভদ্র সমাজের, আপনি ইয়ং জেনারেশন, আপনি আপনার লাস্ট বক্তব্য দিন শুনছি যে প্রত্যেকটা হচ্ছে ইয়ং জেনারেশনকে স্বপ্ন দেখানো, তাদেরকে ভালোবাসেন। আপনি বাংলাদেশের সম্বন্ধে এটাও বলছেন সবাই এই যে কি বিশাল বড় মানে এটা কি মানে এই ই মানে মানে সকলকে বাটপারের মতো বা খারাপের মতো জানে। বিদেশের বাড়ি বিশ্বাস করে না বা তারা সবকিছু জালিয়াতি করে নেয়া যায়। জালিয়াতে সেরা। হ্যাঁ? মানে একটা সার্টিফিকেট জালিয়াতি ডাক্তারের সার্টিফিকেটটাও জালিয়াতি কইরা মানে নেয়া যায়। ওই দেশে সে ডাক্তার হওয়ার যোগ্য মানে সে ডাক্তারই না। কিন্তু জালিয়াতি সে একজন কর্মী, সে একজন এগুলা বলছেন। ঠিক আছে আপনার কথা। তো এই জনগণগুলাকে আপনি পরিবর্তন করার জন্য আপনার হাতেই তো দায়িত্ব ছিল। আপনি সরকারে ১৪ মাস বসলেন, ১৬ মাস বসলেন না। এই তো ১২ তারিখে হয়তো নেমে যাবেন। আপনার সময় হয়তো আপনি করেন। কিন্তু আমাদের এই মানুষগুলার জন্য বলবেন আমি অনেক কিছু করছি আইসা দেখেন। না, কোনো কিছুই করেন না। এগুলো হচ্ছে আপনার প্রতিশোধ পরায়ণতায় একজনকে যার অবস্থান তাকে ওইখানে প্রতিশোধ রেখে আগুন আপনি এই যে কি বলে এটা যেমন আপনার সাথে যখন সে অন্যায় করছিল আপনাকে বলছিল যে চুবায়ে মারবে বা ৩ টা চুপ দিবে পদ্মাতে। তারপরে বলছিল যে শেখ হাসিনা যেটা বলছিল। তারপরে আপনার নামে যে মামলাগুলা হইছিল ঋণের এইগুলা বিভিন্ন জায়গায়। তো এগুলা নিয়ে যখন সে কাজ করছে, তখন অবশ্যই আপনার কাছে যেমন খারাপ লাগছে তাকে এবং আপনার বিরুদ্ধে অন্যায় কথাগুলা যখন বলছে, তখন আপনি তার প্রতিশোধ পরায়ণ হোক বা যেভাবেই হোক এই দেশের জনগণ দিয়ে হোক, সেভাবে তাকে ফালাই দেওয়া হইছে। তাতে কি খুব ভালো কিছু হইছে? এই পরবর্তীতে আইসা আপনি আসছেন, আসার পর দেখতাম যে আপনি ওইগুলা আপনার প্রত্যেকটা পয়েন্টে যদি আপনি কথা বলতেন, প্রত্যেকটা পয়েন্টে সুন্দর এস্টাবলিশ করে যেতেন জনগণের জন্য। আরে যে পারে সে একদিনই করতে পারে। তার জন্য হাজার বছরের প্রয়োজন হয় না। ঠিক আছে? আপনাকে ১৪ মাস ১৬ মাস সময় পাওয়া গেছে। এটা অনেক সময়। এটা খুব ছোট একটা সরকার থাকি ৫ বছর। আমেরিকার একটা গভর্নমেন্টের সরকার থাকে ৪ বছর। ঠিক আছে? গিয়া দেখেন তারা কত ডেভেলপ করে ৪ বছরে। তাদের লাইফ জনগণের জন্য কি কাজ করে। অর্থ বইয়া দেয় তাদেরকে। আর আমাদের সমাজে আপনি মানুষ ৳৭৫০ গরুর মাংসের থেকে ৳৫০ কমতে পারল না আজ পর্যন্ত। হাজার মানুষ বেকার হয়ে গেল। একটা রিজন চেঞ্জ হয়। কারণ এটা আপনার বোঝা উচিত যে একটা সরকার যখন পড়ে যায় বা তার একটা স্টিম রুল ধরেন আওয়ামী লীগ যারা করত তারাই ওখানে গভর্নমেন্ট ফর্ম ছিল বিধায় ফ ফ মানে ফ ই কার্যক্রমে ছিল বিধায় ওই আওয়ামী লীগপন্থী যে ২ কোটি বা ১ কোটি লোক কাজ করত, সকলেই তার কাছ থেকে চাইয়া বা একটা রাস্তা দিয়ে চলতো। তাদের উপর যখন এটা পড়ে গেছে তাদের তো কোনো কার্যক্রম, খাদ্য, খাওয়া এমন কোনো কিছু নাই যে ব্যাঘাত হয় না। তার ব্যবসা-বাণিজ্য সব লুটপাট হয়ে গেছে। কোনো জায়গায় সে দাঁড়ানোর জায়গা না। তো এটা ডেস্ট্রয় ঘটছে। তাইলে ওইখানে ডবল কাজ করা উচিত ছিল না? স্বাভাবিক মানুষগুলা এবং অস্বাভাবিক মানুষগুলা নিয়ে। কারণ আপনি খুঁজেন যেখানে গেছে কিছু যেমন যারা আওয়ামী লীগের বড় যারা এই স্বৈরাচারী কাজ করছে তাদের বিচার আপনি করতেছেন, সবকিছু করেন। ওকে সমস্যা নাই। কিন্তু যারা ওয়ার্ড ভিত্তিক নরমালি বা আওয়ামী লীগ সাপোর্টার যারা আওয়ামী লীগ করতো, এই যে এদের যে অবস্থানটা, এরা যে ১৪-১৫ মাস ধরে এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এরা যেদিনকা বের হওয়ার সুযোগ পাবে, মানে সেদিন কি তারা রাগ নিয়ে বের হবে না? প্রতিশোধ পরায়ণ হয়ে বের হবে না? কাউকে কি ছেড়ে দিবে? সে তো তার মাথা গরম হয়। কারণ সে তো এই দেশেরই সন্তান, এইখানেরই মানুষ। হয়তো আপনার চাচাতো ভাই, অমুকের ভাই, তমুকের ভাই, তাদেরকে কি এই গ্রাউন্ড থেকে কি ওপেনলি স্বাভাবিক জীবনযাপনে তাদেরকে আনা উচিত ছিল না? পার্টির তারে করতে নিষেধ, সেটা আপনি না করে দিছেন, ব্যান করে দিছেন। তো এইভাবে উচিত ছিল না। এখন এইখানে যারা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে এখন এরা তো ভয়ংকর হয়ে ফিরে আসতে পারে। তখন তো ক্ষতি হবে এই দেশের। তো এটা তো ঠিক না। তা আমার কথা হচ্ছে যে প্রতিশোধ পরায়ণ তো আপনিও হইলেন। আপনিও কাজ করলেন। আমাদের দেশের যে জনগণগুলো আছে তাদের জন্য সাধারণ একবার লো লেভেল আমি দরকার নাই আমলা, দরকার নাই রাজনীতিবিদ, দরকার নাই কোনো ওয়ার্ড ভিত্তিকবিদ। আমার দরকার ছিল এই দেশের স্বাভাবিক একদম লাস্ট যে মানুষগুলা ছিল, যারা কিনা প্রতিদিন এই দেশকে নিয়ে না সে তার পরিবার নিয়ে বাঁচার জন্য যুদ্ধ করতেছে পার ডে বাই ডে। তো ওই মানুষগুলাকে আমাদের পরিবারের মাধ্যমে ফিরিয়ে আনা উচিত ছিল। আমাদের
তাদেরকে একটা ভালো অবস্থান দেওয়ার কথা। ঠিক আছে? তাদের একটা আমি যদি এটুকু দেখতাম যে এই দেশে নিবন্ধন করছেন, বাংলাদেশের ভাসমান মানুষগুলা যারা খুব কষ্টে আছে তারা হয়তো ২,০০,০০০ পরিবার হইতে পারে বা ৫,০০,০০০ পরিবার। এরকম একটা পরিবার আপনার ৫,০০,০০০ ফ্ল্যাট তৈরি করে যেতেন। আপনার কাছে তো টাকার সমস্যা না। কারণ আপনি বিশ্বব্যাংকে বলার সাথে টাকা দিবে। আপনি আমেরিকা বললে টাকা দিবে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে আপনি বলার সাথে আপনাকে উন্নয়ন করবে না। অথচ আপনি জানি না আপনি কি করছেন, আপনি ভালো জানেন। আমি দেখতে পাই নাই কারণ খবর দেখি যেহেতু প্রতিদিন এগুলা পাই নাই। তো এখন ওই যে ধূসর ছিল, খারাপ ছিল সেই দেশে যে পরিমাণ যে কার্যগুলা আ করছিল কিন্তু সেটা হয়তো সে লুটপাট করছে ডবল এইজন্য তারা আমরা খুব খারাপ জানি। সে আমাদেরকে কথা বলতে দেয় নাই। মুখের ভাষা কাইড়া নিছে। যে বলছে তাকেই অ্যারেস্ট করছে। তাকে নিয়া এই যে গুম-টুম করছে এগুলা যেগুলা হইছে, এইজন্য তাকে আমরা খারাপ জানি। কিন্তু সে কিন্তু কাজ করছে কিছু যেগুলা হয়তো ৳১ যেটা ১০,০০০ কোটি টাকার দরকার কাজ করতে যে পদ্মা ব্রিজটা সেটা সে কইরা ফেলাইছে গিয়া ৩৫-৩৬,০০০ কোটি, ৬০,০০০ কোটি। মানে ডবলের ৫ গুণ, ৬ গুণ নিয়া তার আমলা মন্ত্র এগুলা খাইছে। এইজন্য আমরা তাকে দেখতে পাই না। আমরা তার বিরুদ্ধে এই জনগণ নামছে তাকে এই দেশ থেকে বিতাড়িত করছে। তো আপনার উচিত ছিল আমাদের জনগণের জন্য বিশাল কিছু করে দেওয়া। ছোট্ট একটা উদাহরণ থাকতো যে না অন্তত খাদ্যের জন্য আমি কাজ করে গেছি। যে খাদ্যটা এই খাদ্য মানুষের মৌলিক চাহিদার ৫ টা। এই ৫ টার চাহিদা একটা পূরণ করতেন। তাইলে মানুষ আপনাকে সেলুট করত, ভালোবাসা দিত। মইরে গেলে আল্লাহর কাছে আপনি সাহায্য পাইতেন। সর্বোচ্চ ভালো একটা জায়গা যে হাজার মানুষের জন্য একটু কাজের জন্য বিশাল হাজার মানুষ উপকৃত হইছে। আচ্ছা আমি আপনাকে বলি যে এই যে সরকারি কর্মকর্তারা আপনার আসার পথে যে দুর্নীতিগ্রস্ত ছিল এখান থেকে কি তাদেরকে এই সাধারণ জনগণ বাঁচছে? আপনি অনলাইন ভিত্তিক করছেন জনগণকে সরকারের সমস্ত সেবার জন্য তাদের গোড়ায় যাইতে হইতেছে। আপনিই বলতেছেন যে ঠিক না আমাদের কি এই সিস্টেমটা ঠিক? এই সিস্টেমটা কি আপনি ১৪ মাসে বন্ধ করতে পারতেন না? যে সবকিছু ডিজিটালাইজ আছে, অনলাইন আছে, সকলের কাছে মুঠোফোন আছে, স্মার্টফোন আছে। আমি যদি একটা নামজারি করি, আমি যদি একটা ব্যাংকিং কাজ করি, আমি যেকোনো কাজ করি, আমি একটা লোনের কাজ করি, সরকারের ব্যাংকে যাই, আমি কোনো কাজ তাদের কাছে যাওয়ার দরকার নাই। শুধু তুমি তোমার মোবাইল থেকে, তোমার অ্যাপস থেকে করো, এটা আমরা দেখব। ঠিক আছে? আপনি এই প্রসেসটাও যদি করতেন, তাই তো মানুষ অন্তত এই উপকৃত হইতো যে আগামীতে একটা মানুষ জমি কিনছে, তার এসিল্যান্ড তার ওই যে ল্যান্ড অফিসে গিয়া ওই সাব রেজিস্ট্রারের একটা জমি একটু সামান্য সমস্যা বা কোনো কারণে নাম ভুল হইছে বা যেকোনো কারণে একটা অজুহাত দেখায় এখানে কয়েক লক্ষ টাকা বেশি নেওয়া বা ঘুষ খাওয়া। ধরেন সে রেজিস্ট্রি করতে লাগবে ৪ লাখ টাকা, আপনার সেখানে ঘুষ তারে আরো ২ লাখ ৫ লাখ দিতে হইতেছে। এটা তো সিস্টেম না। এটা কি সিস্টেম? এটা কোনো মাধ্যম হইতে পারে? তা আমার কথা হচ্ছে কি যে এগুলা তো বন্ধ করা হয় নাই। তাইলে আপনি জনগণের কি কাজ করলেন? জনগণের কাজ বলতে কি বুঝেন? এটা আগে বুঝার দরকার। মানে আমাদের বাংলাদেশের মানুষের জনগণরা আসলে কি আমাদের মধ্যে একটা ভুল আমি শেষ এই কথাটুকু বলেই বলবো নির্বাচন নিয়ে যে আসলে নির্বাচনের অ্যা এ একটা দল জয়ী হবে, আরেকটা দল বিজয়ী হবে। একজন সরকারে যাবে, একজন বিরোধী দলে বসবে। কিন্তু এই দোনোটা মানুষ এই একটা মানুষ দেখবেন জনগণের কথা বইলা সিবরি তুইলা ফালাইবো যে আমি আমার জনগণরে এই অন্যায় হইতাছে, ওই করতেছে, সেই করতেছে, বিরোধী দল হিসেবে চিল্লাইবো। আসলে সে কিন্তু আসলে ওই মূল মানে সরকারি দলের সিটে যাওয়ার জন্য মানুষকে দেখাইতেছে যে এর পরের বার হইলে আমি যামু, যেমনি পারি টাইনা নামাইলো যামু। কিন্তু সে মন থেকে ওই ব্যক্তিদের কোনো কার্যক্রম সে করবে না। ওইখানে গিয়া সে করবে না। কারণ এর বিগত সরকার আমলে দেখছি। নাইলে আমাদের দেশের জনগণ ৳৭৫০ কেজি গরুর মাংস খায় না। চাল ৳৮০, ৳৮৫ কেজিতে খায় না। ঠিক আছে? পৃথিবীর খায়, উন্নত রাষ্ট্র এরা খাবে। তাদের টাকা বেশি, তাদের আয় রোজগার বেশি। যারা নিম্ন শ্রেণীর, যাদের আয় রোজগার কম, মাথাপিছু আয় কম, তাদেরকে কম টাকায় খাওয়াতে হইব। ভারতেও তো এত টাকা খায় না। তারা তো আমাদের চেয়ে আয় রোজগার বেশি হয়ে গেছে এখন। তাদের সম্পদ বেশি। তারা পৃথিবীতে ক্ষমতাশীল বেশি হয়ে গেছে। ৩য় নাকি হয়ে গিয়েছে। এইজন্য আমেরিকা তারা দেখতে পাইতেছে না। এখন আমি আপনার জন্য এটুকুই বলি যে আমাদের যে জীবন ব্যবস্থাপনাকে আমরা খুবই বিরক্ত। এই নির্বাচন চলে আসবে। জনগণ বিশাল একটা হ্যাঁ, কিছু লোক নিয়া যেমন ওই যে এনসিপি যেটা দল গঠন করলো বর্তমানে, তারা ইয়ং ছেলেপেলে ছিল। আসলে তাদের চোখে মুখে এক ধরনের দীপ্ততা আমরা হয়তো অনেক সময় তাদের নিয়ে হাসি, তামাশা করি। তাদেরকে খারাপ বাংলা ভাষায় বকা বা বিভিন্ন কটূক্তি করতেই পারি। হ্যাঁ?
তারা এই সমাজের কিছু ছেলেপেলে তারা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি তাদের স্বপ্ন আছে। তারা দেখতেছিল বিগত এত বছর ৫০ বছরে যে পারিবারিক দৈন্যতাকে পারিবারিক অহমিকা, পারিবারিক চাওয়া পাওয়া মানে যেই পরিবারের ওই যে বলতেছে দেখতেছেন এটা সত্য যে প্রচার পড়তে গিয়াও দেখা গেছে যে আটের একটা প্রচার দেখলাম যে সেখানে কিছু লোক আছে জিজ্ঞাসা করে যে ছেলেটা ওই যে নাহিদ কি জানি ওই যে ছেলেটা দাঁড়াইছে আ এই নাসিরের বাড়ি কোথায়? হ্যাঁ? নাসির থাকে কোথায়? তার জায়গা নাই। মানে আসলে সে হয়তো টাকা-পয়সা বা বাড়ি এরকম ৫-৭ তলা বা বংশগত ওইরকম নাই। কিন্তু সে নির্বাচনে তাকে কটূক্তি কইরা অন্যভাবে করতেছে। ঠিক আছে? আসলেই আমাদের মানসিক নেরেটিভ কোথায় গিয়ে দাঁড়াইতেছে আমি যদি খেয়াল করে দেখেন। আসলে তারা এই জুলাইয়ে তাদের মূল বক্তব্য যেটা বুঝি তারা চাইছিল যে এই বাংলাদেশে আ মুক্ত সমাজ হোক। ওই যে পারিবারিক রাজনীতি করবে, বাবা রাজার ছেলে রাজা হবে এই ধরনের। তারপরে ইয়ে তাদের অন্যেরা সবাই প্রজার মতো চলবে। তারা কোনো কিছু বলতে পারবে না। অন্যায় করুক, ন্যায় করুক, কোনটা ভুল হইতেছে এটা নিয়ে সংশোধন করতে পারবে না। যদি এইগুলার মানে তাদের এইগুলা নিয়েই তারা আরকি কাজ করছে। এখন তারা এইখান থেকে হয়তো দেশকে একটা সরকারে ফালাই দিছে কিন্তু দেশটা তাদের হয়ে গেছে তাও না। তারা তাদের করতে পারে নাই। তারা এখানে হাতির মতো লোকহত্যা হইছে। দেখছেন এরা কিন্তু দরিদ্র ঘরের ছেলে, হ্যাঁ? তারা কিন্তু এরকম বিশাল সম্পত্তি ওই এলাকার জমিদারি ছেলেপেলে কেউরই আমি দেখি নাই। সকলকেই দেখতেছি মোটামুটি দরিদ্র ঘরের ছেলে। তারা হ্যাঁ, বলতে পারেন যে তারা অনেক বড়লোক হইতে চাইতেছে না। এই নির্বাচনের পরে বুঝা যাবে তাদের পরিস্থিতি কি। যদি ২-১ জন পাস করে নির্বাচিত হ্যাঁ, কেউ খারাপ হইতে পারে। তো আমার কাছে একটা জিনিস এইটুকু মনে হইতেছিল যে তারা তাদের অধিকারকে আ একটা সুন্দর গুড প্লেস এ নেওয়ার জন্য চেষ্টা করছিল পরিবারতন্ত্র ভাঙার জন্য। আর এই নির্বাচন আসছে তো জানি না বিগত যতগুলো ১১ টা নির্বাচন বা হয়ে গেছে এই পর্যন্ত। এখন মনে হয় দ্বাদশ যেটা হচ্ছে ১২ তম নির্বাচন। আশা করি এই নির্বাচন এমন একটা পথ থাকতে পারে যে আর পথ বলতে কি আসবে এটা না। মানে এই যে বিএনপি আসবে না জামাত আসবে যে পরিস্থিতি চলতেছে আসলে এখানে উচিত হচ্ছে কোনো মার্কা নয়। এই যে আমরা মার্কা নিয়ে কথা বলি না যে মার্কা, আসলে মার্কা নিয়ে উচিত না। আসলে আ আমার যদি কোনো পলিসি থাকতো নতুন করে আমি চিন্তা করতাম যে মার্কা দিয়া তো দেখেন মার্কা দিয়া আ বাংলাদেশের কোকিল কণ্ঠী খুবই সুন্দর কণ্ঠ। মমতাজ খুবই ভালো গান গাইতো। তার কণ্ঠের জন্য সে সেরা, ঠিক আছে? তার গানও সুন্দর। সেই ব্যক্তি গানের জন্য সেরা হইতে পারে। কিন্তু সংসদে যাওয়ার জন্য সে উপযুক্ত না। কারণ সে ওই জ্ঞানী না। সে একটা আইন প্রণয়ন করবে সেরকম না। তার মানে তাকে আনা খুব ভুল হইছে। তো আরো একজন মহিলা সংরক্ষিত সে দেখছি বাংলা ভাষা উচ্চারণ করে কথা বলতে পারে না। তাকে আনা উচিত হয় নাই। তারপরে বাংলাদেশে আরো কাদেরকে বলবো? অনেক আছে এরকম, হ্যাঁ? বদি তার এই যে সে কিনা ইয়াবা ব্যবসায়ী, তাকে আনা উচিত হয় নাই। তারপরে চাটুকার তো ১০-১৫ টা ছিল এবং নাট্যকার ছিল। তারপরে দেন এই যে খেলোয়াড় যে সাকিব আল হাসান, মাশরাফি এদেরকে কি সংসদে নেওয়া? তারা কি সংসদের যাওয়ার মতো তার প্রিপারেশন ছিল, মেন্টালিটি তারা তৈরি করছে। সরকার আনছে তাকে মানে জনগণের একটা ইমেজ নেওয়ার জন্য। কিন্তু সে তো যোগ্য না এই পদের জন্য। ঠিক আছে? পদ আছে না? ধরেন আপনি একজন ডাক্তার সে সিজার করবে বা সে বসা আছে একটা চেয়ারে। এখন আপনি যদি একজন ইঞ্জিনিয়ারকে সেখানে নিয়ে বসায় দেন, আ সে কি এই অপারেশন করতে পারবে? এটা কি রাইট? কখনো সম্ভব না। কিন্তু সে শিক্ষিত, সে যোগ্য তার থেকে কিন্তু তার সেক্টর হইতে হইব। তো এখন কথা হচ্ছে যে এই যে সমস্যাগুলা যে এত বড় করলো এই সরকার সবসময় এটা আমরা চাই নাই যোগ্য মানুষে। এখানে উচিত কি যে দেখেন একটা কলা গাছ মার্কাও যদি একটা দলের থাকতো, ধরেন এখন মার্কাটা ধরেন একটা মার্কা ধানের শীষ হইছে। ওদের জামাত শিবিরের একটা মার্কা হইছে। এর আগে নৌকা একটা মার্কা, একটা নাঙ্গল মার্কা। জামাত শিবিরে কি পাল্লা, দাঁড়িপাল্লা। এই যে মার্কার উপরে একটা মানুষ মার্কাকে খেয়াল কইরা সিল মাইরা দিতেছে। এটা তো সুন্দর না। আমার হিসেবে কি যে এই যে ভোটার লিস্টেও এই যে আমার ব্যক্তিগত বলা এটা আপনি কি দেখেন অবশ্য যে এইখানে যে মানুষগুলা দাঁড়াইছে তার ছবি দেয়া দরকার ছিল ভোটার যে সিল মোহর মারবো যে আমি কিসে মারবো? মার্কায় না। যে মানুষটাকে আমি চাচ্ছি এই মানুষটার উপর। কারণ কি এই যে ৫ জন মানুষ ৫ টা দল থেকে দাঁড়াইছে এরা ৫ জন একরকম না। দেখেন আপনি যদি সবার লাস্টে গিয়া দেখেন একটা একের খুবই আনাড়ি দেশ মানে সে হয়তো বড় রাজনীতি টাকা বা তার ৫ কোটি ৫০ কোটি টাকা নাই যে সে দলকে অনুদান দিয়া সে ওইখানে একটা বড়
পোস্ট নিয়ে আসে এই নির্বাচন করবো বা কোনো জেল-টেল খাইটেছে এরকম না। দেখা যাচ্ছে একটা ছোট্ট দেশের একটা ধরেন আপনার স্বতন্ত্রই হরিণ মার্কা দাঁড়াইছে বা ফুটবল মার্কা। সে খুবই ভালো মানুষ। একজন ভালো মানুষ, হ্যাঁ, তার কোনো দল নাই। তাইলে ওই ব্যক্তি পাস করতে পারত। পরবর্তীতে আপনার ৩ টা বা ৫ টা দল থাকতো। তাদেরকে ওই যে ব্যক্তিরা পাস করছে তারা কার দলে যাইতে চায়। যদি এটা এরকম উল্টা দিকে আসতো যে অমুকের দলেতে তোমরা সরকার গঠন করো। উচিত ছিল এইভাবে যে ওই সরকারে যেমন আওয়ামী লীগের যে আইডি মানে এখন তো তারা নির্বাচনেই নাই। আবার ছিল যখন আর এখন ধরেন বিএনপি, জামাত শিবির, লাঙ্গল যারা আছে জাতীয় পার্টি এদের আইডিওলজি দেওয়া থাকতো যে তার নেতা এরকম, তার ১০ টা নেতা আছে এরকম, তারা আর কি স্থায়ী কমিটির সদস্য আছে তারা বা মূল দলের সদস্য আছে সকলেই এরকম ভালো মানুষ। যেমন আপনাকে একটা আগের নির্বাচনটা আমি একটু জাস্ট বলে দিই যে নির্বাচন নিয়ে কথা বলতেছি সেই নির্বাচনটা এরকম ছিল। আপনার ইউনিয়ন পরিষদে দেখছি আমরা ধরেন একটা আওয়ামী লীগের একটা টিম আর বিএনপির একটা টিম তারা চাচ্ছিল বা জাতীয় পার্টির একটা টিম তারা চায় একটা সময় যে এই যে এই মানে তার দলের নির্বাচনটা করবে এরকম একটা ভালো লোক খুঁজে, হ্যাঁ, কোনো দলের তোষামোদকারী না আইসা টাকা দিয়ে পোস্ট কিনছে এরকম না বা অর্থ খরচ করতেছে নেতা হয়ে গেছে শুটার বাহিনী বড় বড় মাগলার আর এরকম না, ব্যবসায়ী এইগুলা না, কি চাইছে ওই এলাকার মধ্যে একজন স্কুল টিচার সবচেয়ে পপুলারিটি থাকে বা পার্শ্ববর্তীতে খুবই ভদ্রলোক। সে সারাদিন কৃষিকাজের উপর মানুষের উপকার করে। সে তারও সম্পদ-টম্পদ আছিল। কিন্তু তারা কি চাইছে? তারা খুবই ভালো মানুষ। এখন তখন তারা কোনো কেউ দলে যাইত না জনগণ। কি ছিল? যে কাকে নিয়ে নমিনেশন দেওয়া যায়। এই নমিনেশন বলতে হইলে যে ভাই ওই ব্যক্তিটার আমরা আপনি আমার টিম থেকে দাঁড়ান। এই যে স্কুলের হেডমাস্টার, আপনি যদি স্কুল থেকে আপনার জ্ঞান আছে, পড়াশোনা করেন বাচ্চাদের, আপনি যদি গিয়ে দাঁড়ান আমাদেরকে আমাদের দল হয়ে আমাদের দলটা পাস করে আসবে। আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি দাঁড়ান। তখন ওই ভালো মানুষটা আসতো। আর এখন কি হইছে জানেন? কেন্দ্রে গিয়ে এই এলাকার লিডাররা ওইখানে গিয়ে বলতেছে আমাকে দেন, আমাকে দেন। এই যে টাকা নেন। উল্টো হইছে। এইজন্য জনগণের ভাগ্য জনগণ নষ্ট করছে। বড়, বড় নেতারা না উপরের থেকে না। ওটা দল গঠন করে সিস্টেম খালি চেঞ্জ করে দিছে। তো এখন কি হইছে? আমরা এখন ধ্বংসের দিকে চলে গেছি। আমাদের পরিবার, আমাদের চিকিৎসা, আমাদের খাদ্য বাজারে গিয়ে ধরেন আমরা এমন দল আনতাছি, ইউনূস সাহেব আসলেন, আমি দল না বাদ দেন, সে দল করে না কিছু না। সে আইসা আমাদের খাদ্যদ্রব্যের অবস্থাটা কি করে দিয়ে গেছে? খুব ভালো করে দিয়ে গেছে। খাদ্যদ্রব্য খারাপ আছে, কিছুটা ভালো করছে। যেমন কিছু যেগুলা শেখ হাসিনা খারাপ ছিল ওইগুলা ঠিক করে যে পেঁয়াজ করে দিয়ে গেছে এগুলা করছে। আসলে এটা না আমার আপামর সবগুলা আমরা তো গরুর মাংস পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তাদের দেশে এই টাকা বিক্রি করে কখনো বলতে পারবেন যে 750 টাকা পরে ওই দেশের 1 কেজি মাংস না। কেন বলতেছে এগুলো মানুষ খায় ইলিশ মাছ যেটা চাষ করে না, মানে যেটা চাষ করে না 1 টাকা খরচ নাই শুধু ধরে নিয়ে আসতে হয় আমাদের জাতীয় ইলিশ সেটা কয় হাজার টাকা কেজি কিনতে হয় আপনারা বলে যায় না আমার কমেন্টসে। আমি শুধু এটুকুই বলি যে আসলে সরকার কখনোই গঠন করার পরে এই দেশ ভালো হয়ে যাবে এই স্বপ্ন দেখলে হবে না। আমার আমার যে বয়স হইছে যতটুক থেকে আমি যে কয়টা নির্বাচন দেখছি বা বুঝছি বা যারা দেশ চালছে সব নেতারা আর আমি ভাবছিলাম স্বপ্ন দেখছিলাম যে ইউনূস সাহেব যে আমাদের দেশে হয়তো গণতান্ত্রিকভাবে আসে নাই, একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে। তাইলে উনাকে সকলে যারা চাইলো বসানোর জন্য সব দল নির্বিশেষে ভালো মানুষ। সে আমার দেশের মানুষের সহজ জীবন একটা দান করবে। সহজ মানে সহজতর জীবন। যে একদম সুন্দর জীবন যে জীবনটা মানুষ পছন্দ করে, লাইক করে। হুম? সেটা দিবে। আমি তার তো চলে যাওয়ার সময় হইছে খুব ২ দিন আর হয়তো সপ্তাহখানেক হয়তো ৪-৫ দিন নির্বাচন আর ৩-৪ দিন আছে। এরপরে কয়দিন থাকে জানি না। তো আমার মনে হচ্ছে যে চলে যাওয়ার শেষ সময়। আর কি বলবো তাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সে একটা বিশেষ সময় আসছিল। আ হয়তো সে কিছু দিতে না পারুক। হয়তো নিয়েও যায় নাই। কিন্তু জানি না এরপরে কি ঘটে। তো আমাদের ভাগ্যে ইউনূস সাহেব আপনি একটু কি বললেন, আমাদের যে নির্বাচনটা দিছেন এই ভাগ্যে আমাদের ভাগ্যটা আল্লাহর কাছে। কিন্তু আমরা যে সমাজের দৃষ্টি দিয়ে কালকের দিনটা দেখার চেষ্টা করি, সেখানে আমাদের পরিস্থিতি কি রেখে যাচ্ছেন। এই সাধারণ মানুষের কষ্ট কি লাঘব হবে? তারা কি খালি আপনাদেরকে ট্যাক্স দিতেই থাকবে? সব জায়গায় মিল্লা যা কিনবো তাতেই ট্যাক্স দিতে থাকবো। আমাদের জীবনটা কি দুর্বিষহ করে দিয়ে গেলেন? না আমাদের দোয়া কি নিবেন? আমাদের গরিব মানুষ কষ্টে যেখানে থাকে আপনি খেয়াল করেন জনগণ মানুষ কখনোই মানুষের উপকারে আসতে চায় না।
মানুষই করে। এই যে সব রাতের রাত্রে আমার আমার দরকার ছিল আপনাদের যত আসনের এই যে বিএনপি, আওয়ামী লীগ, সরি আওয়ামী লীগও আছে যারা এখন নাই, জাতীয় পার্টি, তারপরে এই এই যে শিবির, এই যে যারা করে এই যে দাঁড়িপাল্লা, জামাত শিবির, তারপরে ইভেন আপনার এই যে আপনারা যে পরিষদটা আছিলেন যারা উপদেষ্টা মণ্ডলী প্রধান সকলে, সকলের উচিত ছিল এই যে রাস্তায় বের হইয়া শুধু মসজিদের আশেপাশে একটু ঘুরতেন। একটা কবরস্থানে বসতেন যে আমাদের দেশের মানুষ সর্বনিম্ন লেভেলে কত লোক হয় রাস্তায় বসা। এদের জীবন এত কঠিন কেন? এদের অন্তত সব মানুষ বাদে সাধারণ যে কিনা রিক্সা চালায়েরও দরকার নেই। এই মানুষগুলার এই পরিবারগুলাকে খোঁজ নিয়া এদেরকে একটা করে থাকার জায়গা করে দিই, একটু ভালো খাবার যাতে কম বাজার করতে হয়, একটা বাজার করে দিই প্রত্যেকটা গ্রামে, একটু কম টাকায় জিনিস পাওয়া যায়, একটা প্রসেস করেন ধনীদের একটা বাজার করে দিতেন। ঠিক আছে? ২ টা পরিবেশ করে দিতেন। হ্যাঁ, তাইলে মানুষের জীবনটা একটু ভালো হইতো। এখন এই যে মিথ্যা উপসংহার দিয়া আপনারা চলে যাচ্ছেন, এই একটা সরকারের পতন করে আবার আপনি আরেকজনকে এস্টাবলিশ করছেন। যদি ওই আগের চাওয়া পাওয়া, আগের স্বপ্ন যদি ভালো না থাকে, ওইখান থেকে ভালো না আসে, এই জনগণ আবারই মানুষের প্রাণ দিবে রাস্তায়। আবারই মৃত্যু তার আপনারা সেই মৃত্যুই কামনা করেন। কারণ মানুষ এতই বোকা, কারণ ওরা যখন কষ্টে, দরিদ্রতার কশাঘাতে এবং যখন সে তার পিঠ দেয়ালে ঠেকে যায়, জীবন চলার কোনো রাস্তা থাকে না। তখন সে রাস্তায় না খেয়ে পেটে বাইধ্যা তারপরে সে নাইমা যায়। তাই সরকারকে নামানোর জন্য সে গুলি খায়। পুলিশের হাতে মার, নির্যাতন সবকিছু চলে। সে প্রতিশোধ নিতে যায়। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। একটা সরকার আসবো, কয়তো ভাইকে মেরে ফেলবে কোনো ঠিক নাই। আমরা তো আপনাকে বসানো এটা চাই নাই। আমরা চাইছিলাম আপনি থেকে একটা সময় এই শহর, এই দেশকে সুন্দর জীবন একটা আমাদেরকে ব্যবস্থাপনা দেন। পৃথিবীর বিভিন্ন দেশ আপনার কথায় চলে, ডলারে চলে। এই দেশটা উন্নত করা আপনার জন্যই সহজ ছিল। আপনি পারতেন, কিন্তু জানি না আপনি কেন করেন নাই? কেন করতে পারলেন না? কেন চলে যাচ্ছেন? সকলকে হ্যাঁ, চলে যাবার দরকার, অবশ্যই চলে যাবেন। কিন্তু সকল একটা প্রসেস দিয়া চলে যাওয়া দরকার ছিল, হ্যাঁ? তো ইউনূস সাহেব নির্বাচন দিচ্ছে আমাদের এই তার ইচ্ছায় হচ্ছে। সে সকলের সাথে কথা বলেই দিচ্ছে। আমি আমাদের দলগুলার প্রতি আমি বলতে চাই যে আপনারা সত্যিকারে অন্তত ৫ টা বছর একদম দরিদ্র মানুষ কষ্ট করে, যে যার খাবার নাই বাসায়, যার প্রতি মানুষের জীবনটা কষ্টে, যার চিকিৎসার সমস্যা, সকলের কাছে আপনি একটু আইসেন। সকলকেই ভালোবাসেন। তারা এত কিছু চায় না। সাধারণ জনগণ খুবই ভালো মানুষ। আ তাদের ভিতরে কোনো রোগ, তারা মানে কারো প্রতি মানে বিদ্বেষ এটা নাই। তারা কষ্ট করে, তারা পরিশ্রম করে এই দেশকে আপনাকে ট্যাক্স দিচ্ছে, হ্যাঁ? প্রতিদিন। কি যে করেন আপনারা এদের প্রতি আমি জানি না। তো ভালো থাকবেন। এই নির্বাচন, আ আমাদের এই ২৬ সালের নির্বাচন জানি না কি পর্যায়ে যায়। কোন প্রসেস হয়ে এই সমাজকে ডেভেলপ করার জন্য অপেক্ষায় আছি। তাও জানি না কি হবে, এই সমাজ ডেভেলপ হবে। আমি তো আমার জীবন মানটা হয় নাই। মানে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বলা হয়। তারা যখন এই যে দেশ চালাইছে, ওইখানে যে পরিমাণ আমার অর্থনৈতিক টাকা লাগতো আবার এই জীবিকা নির্বাহের জন্য, ইনকামে, সেই যেই সমস্যা একই জায়গায় এখন আমরা আছি। মানে বর্তমানে এই ১৪ মাসে সেম টাকা খরচই করতে হয়, ওইভাবেই খাইতে হয়। আ জীবন ওইভাবেই চলতে হচ্ছে। মানে আমার যে মানে এই তো ঘুইরা ফিরা দেখা গেছে আপনি ৩-৪ টা পণ্য দেখাবেন কম দাম, আবার অন্যান্য পণ্যগুলার দাম বেড়ে গেছে। তো এখন এভারেজ সব সমান। আমি যদি আমার পারিবারিক খাদ্য খরচ বা সবকিছু ১৫,০০০ ৳১৬,০০০ লাগে। সেই সময় যা লাগছে এখন তাই লাগতেছে। তাইলে এই পরিবর্তনটা আপনি করেন নাই, এটা আমি বুঝতে পারছি। তো আরেকটা জিনিস হলো যে ব্যক্তিগুলা আপনার বেশি ভালো খেতে পারে না তাদের জন্য খাদ্যের যোগান দেন, সমাজটাকে সুন্দর করেন এবং পৃথিবীটাকে সুন্দর করার জন্য তাদেরকে ক্ষমতায়ন করার জন্য আমরা ভোট দিতে যাচ্ছি। সকলে ভোটে যাবেন। আমরা যাতে একটা ভালো মানুষকে ভোট দিতে পারি। যে আপনার এরিয়ায় মার্কা, আ আপনি দেখতে পারেন, সমস্যা নাই। মার্কা ভালো আছে। বিএনপি ভালো একটা দেশের চালানোর ক্ষমতা তার আছে। সেও ভালো একটা দল। তারপরে জামায়াত ইসলাম কখনো চালায় না। তারাও দেখছি ইসলামীপন্থী ভালো কথা বলতেছে। তো এর মাঝে যে প্রার্থীগুলাকে আপনার মনে হয় যোগ্য, সততার সহিত আপনার কাজ করতে পারে বা তার আচার-আচরণ, তার পরিবারের অর্থনৈতিক অবস্থা
সে কিভাবে দুর্নীতি বা ভালো করে ভালো পথে কি টাকা কামাইছে কিনা বা এই ধরনের সবকিছু মিলে যদি দেখা একজনকে মোটামুটি ওই যে বলে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এই কানা মামাটা আমরা একটু খুঁজা নেই যে মামাটা হয়তো চোখে দেখে না, সে কাউকে বুঝবে না। এরকম একটা মামা যদি খুঁজে পাই তো হয়তো আমাদের সংসার, আমাদের জীবনটা যাতে একটু সুন্দর যায়। সুন্দর বলতে কি নিরাপত্তা, কেউ তো খাওয়াবে না। জাস্ট হইলো বাজারের মূল্যগুলাকে একটা ন্যায্যতার ভিত্তিতে রাখা এবং প্রত্যেকটাই এই ভেজাল মুক্ত আমাদের যাতে রোগ বিরাগ না হয়। ঠিক আছে? সবকিছুকেই এই নির্বাচনে সবচেয়ে সুন্দর সময় আসুক, নির্বাচন শেষ হোক। আমাদের জন্য কোন আশীর্বাদ বয়ে আনে কে জানি না। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।